সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ২০২৪-এর জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত যে সময়কালটা, সেটা ঠিক কতটা ভালো হতে পারে, কতটা পজিটিভিটি বাড়তে পারে, কোন রাশির বাড়তে পারে বা কোন রাশিকে নিয়ে আমরা আলোচনা করব আজকে বলুন তো? সেটা হলো কুম্ভ রাশিকে নিয়ে। দেখুন, কুম্ভ রাশির প্রবলেম তো আছে। একটা বিষয় না, অনেক বিষয়ে প্রবলেম আছে। এ বিষয়ে কোনো সন্দেহ অন্তত আমার নেই। তবে হ্যাঁ, এটুকু আপনাদের বলতে পারি যে এই যে সময়কালটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এই সময়েও আমরা কিছু, কিছু পজিটিভিটি দেখতে পারব। তবে সব বিষয়ে পজিটিভিটি পাবো না। কিছু, কিছু বিষয় আমাদের সচেতনতা বা সাবধানতা এই বিষয়গুলো একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। তো সেটা নিয়েও আমরা চর্চা বা আলোচনা করব। তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি। দেখুন, কুম্ভ রাশির সবার প্রথম আমি পরিকল্পনা করেছি, আলোচনা যেটা করব সেটা কর্মজীবন। কারণ অন্য বিষয়গুলো তো ইম্পর্টেন্ট, ডেফিনিটলি প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। তবে তার মধ্যে কর্মজীবনটা হয়তো একটু বেশি গুরুত্বপূর্ণ বর্তমান প্রাসঙ্গিকতায় দাঁড়িয়ে। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে সেটা কর্মজীবন এবং ডেফিনিটলি সেটা জব। আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে কি দেখলাম? জব রিলেটেড নানান প্রবলেম। জবে স্যাটিসফ্যাকশনের অভাব বোধ সেটা তো ছিলই, চলছিল। আপনি একই সাথে জয়েনে পড়েছেন, আপনার থেকে হয়তো ততটাও পারে না। এটা নয় আপনি অনেক পারেন, এটা নয় আপনি একদম সিইও লেভেলের পারেন। বাট ডেফিনিটলি আপনার কম্প্যারিজনে যারা আপনার থেকে কম পারেন তাদের অগ্রগতি হচ্ছে। বাট আপনার হচ্ছে না। তো এই যে সিনারিওটা, এটা কিন্তু কুম্ভের সাথে আজকে থেকে নয়, ১ মাস আগে থেকে নয়, কয়েকটা বছর ধরেই আমি বলব চলছে। এই যে বিষয়টা, এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে কিছুটা ধনাত্মক ফলাফল দিতে চলেছে। অন্ততপক্ষে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের ম্যাটার থেকে কিছুটা পজিটিভ ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। দ্বিতীয় বিষয় কি কুম্ভ রাশির ক্ষেত্রে? দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আমি বললাম জব রিলেটেড বিষয়ে একটা পজিটিভিটি পাচ্ছি। কিন্তু যারা বর্তমানে জব চেঞ্জ করার কথা ভাবছেন, হোয়াট অ্যাবাউট দেম? তাদের খবর কি হতে পারে? দেখুন, যারা চেঞ্জ করার কথা ভাবছেন, প্রকৃত অর্থে চেঞ্জের জায়গা আছে এবং অফার পাবেন। নিশ্চিতভাবে আপনাকে আমি বলছি, বেশ কিছু নতুন অফার প্রাপ্তির মতো সংযোগ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ। অফার পাবেন, সুযোগ পাবেন, ইভেন বৈদেশিক কিছু সুযোগ সুবিধা আসবে। কিন্তু বিদেশ যাওয়াটা না, এটা এটা অনেকে ভাবেন যে বিদেশে গেলে ডলার ইনকাম করব, অনেক ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, প্রকৃত অর্থে তো তাই। ডলার ইনকাম করলে এটা তো ডেফিনেটলি পজিটিভ। কিন্তু ডলারে যখন ইনকাম করবেন, খরচটাও কিন্তু ডলারে করতে হবে। ডলারে ইনকাম করবেন আর রুপিতে খরচ করবেন তা তো নয়। সো এটাও কিন্তু ভাবার বিষয় যে আমার আউটকামটা কি হচ্ছে? আমি ইনকাম করছি, আমার আউটকাম হচ্ছে আমার সেভিংসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একটা জাতক সে বাড়ির পাশে একটি চাকরি করে, যেখানে তার স্যালারি আমি ধরি 35,000 এবং তার ওভারঅল টোটাল যদি আমি খরচ দেখি একদম বাড়ির কাছে, তার হয়তো একটা স্কুটি রয়েছে। সে যাতায়াতের জন্য হয়তো তার ফিউল খরচা 2000 হয়। তার পরিবারকে আ মোটামুটি সে ১০০০ এর মধ্য কমপ্লিট করে নেয় এবং দেখা যায় তার পার মান্থ 20 থেকে 22,000 সেভিংস থাকে। আবার আমি এমন দেখেছি 2 লাখ স্যালারি, তার এক্সপেন্স এত বেশি, সে হয়তো 2 লাখস এর মধ্যে মাঝে, মাঝে 1,80,000 ও খরচ করে ফেলছে, মাঝে, মাঝে মোর দ্যান 2 লাখস খরচ করে ফেলছে এবং তার ক্রেডিট চলছে। তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দেখতে হবে যে একজন জাতকের তার উন্নতিটা কোথায়? তার বাড়ির কাছে উন্নতি না তার বাড়ির দূরে উন্নতি? যদি দেখা যায় বাড়ির দূরে উন্নতি, কতটা দূরে উন্নতি? সেটার কি তার আউট অফ স্টেটকে রিপ্রেজেন্ট করে? না সেটা তার ফরেন ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে? আবার যদি ফরেন রিপ্রেজেন্ট করে তাহলে এটা দেখতে হবে যে ফরেনে গিয়ে তার কি সেটেলমেন্ট আছে? এই যে ফরেনে যাবে, সেখানে কি সে ৫ বছরের জন্য যাবে না সেটেলমেন্টের জায়গা আছে? এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা কম্পাইল করতে পারি, সমস্ত বিষয়গুলোকে নিয়ে যদি আমরা মোটামুটি একটু আলোচনা বা আ বিষয়টা নিয়ে বসতে পারি, তাহলে আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে একটা পার্টিকুলার ডিসিশন নিতে যে বিদেশ যাবো, ইয়েস অর নো, কোনটাতে পজিটিভ আসবে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই জব চেঞ্জ দেশেই করতে চাইছেন।
বাট কারেন্ট কোম্পানিটা অনেক রকম ডিস্টারবেন্স রয়েছে। যদিও অনেক দিন ধরে আপনি বর্তমান কোম্পানিটিতে রয়েছেন, কিন্তু তারপরেও আপনার একটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা পড়েছে। কারণ বর্তমানে যে প্রজেক্টে আপনাকে অ্যাসাইন করা হয়েছে, এই প্রজেক্টটা আপনার জন্য একেবারেই সুইটেবল নয়। দেখুন, একটা কোম্পানিতে হয়তো ৩০০ প্রজেক্ট চলে, ৪০০, ৫০০, ডিপেন্ডস অন দ্য কোম্পানি। এখন প্রত্যেকটি প্রজেক্টই তো আর আপনার জন্য সাপোর্টিভ হবে না। হবে, আপনার হয়তো এমন কিছু প্রজেক্ট আছে যেটা ফরেন ডিল করতে হয়। আপনার বাচ্চার ফরেন ডিলিং এর ক্ষেত্রে এক্সপার্টিস রয়েছে। তো আপনি সেই জায়গাটাকে কি করবেন? অনেক বেটার একটা পারফরম্যান্স করতে পারবেন। এবার যেখানে আপনার বাচ্চাটা মোটেই পারমিট করে না পার্টিকুলার ওই ম্যাটারটাকে, এবং আপনিও নিজে সেই বিষয়টাতে দক্ষ নন, তাহলে স্বভাবতই আপনার পারফরম্যান্স ডিক্রিজ করবে। এটা নিয়ে কোনো সন্দেহ আপনার আছে? আই হোপ নেই, আমারও নেই। সো এই ধরনের ম্যাটারে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, চর্চা করছি, প্র্যাকটিক্যালি তো তাই। অনেক ক্ষেত্রে দেখা যাবে ডেভেলপমেন্ট বাড়বে, অনেক ক্ষেত্রে দেখা যাবে ডেভেলপমেন্ট কমবে। কিন্তু যাদের ডিস্টার্বিং সিচুয়েশন আছে তারা চেঞ্জ করতে চাইছে, নো ডাউট আমি বলে দিচ্ছি চেঞ্জ করুন, অসুবিধা হবে না। মানে যদি ডেফিনেটলি ইন্ডিয়ার মধ্যেই হয় বা আপনার বাংলাদেশের মধ্যেই হয়, স্বদেশে যদি আপনি পরিবর্তন করেন, খুব দূরে নয়। মানে বর্তমান যে কোম্পানি আছে, বর্তমান যে প্লেস আছে সেটা থেকে খুব দূরে নয়, তাহলে অসুবিধা হবে না। অনেক দূরে, আউট সাইড অফ কান্ট্রি, এই ধরনের বিষয় কিন্তু খুব বুঝে শুনে ডিসিশন নিন। কারণ আপনি জানেন একটা শিফটিং এর খরচও অনেক। ৩ মাস কাজ করার পর বাড়ি চলে আসলে সেটা নিশ্চয়ই ভালো দেখাবে। আচ্ছা, এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নতুন ফ্রেশারদের জব প্রাপ্তির কথা। দেখুন, অনেকে আছেন গভর্নমেন্ট জবে ট্রাই করছেন, অনেকে আছে প্রাইভেট জবে ট্রাই করছেন। তো যারা গভর্নমেন্ট জবে ট্রাই করছেন, আপনাদের এমনিতেও সপ্তমপতি সান, রবি, সূর্য, মকর সংক্রান্তি ১৫ তারিখ তিনি দ্বাদশে প্রবেশ করবেন। এই ভাইবসটা খুব পজিটিভ নয়। তো এখন কয়েকটা দিন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হয়তো ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হতে পারে। বাট অলদাও যারা প্রমোশন ইত্যাদি ইত্যাদির জন্য বসে আছেন, অপেক্ষা করে রয়েছেন, দেখুন আপনাদের ষষ্ঠপতি গ্রহকে চন্দ্র, ষষ্ঠী দৃষ্টি আছে কার? রাহুর দৃষ্টি। কিছু কিন্তু সুযোগ সুবিধা আসবে, তবে যোগাযোগের মাধ্যমে। আমি বলে দিলাম পরিষ্কার করে, এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এটা যোগাযোগের মাধ্যমেই পাবেন। হয়তো বসকে একটু খুশি করে, খুশি করা মিনস বলতে আমি এটা বোঝাচ্ছি, বসকে তার সাথে ভালোভাবে কথা বলে, ভালো বিহেভিয়ার করে, চেষ্টা করে যে বস আপনি আমাকে একটু হেল্প করুন, এই ধরনের বিভিন্ন রকম মন্তব্য করে তার ফেভারে আপনি হয়তো এই মুহূর্তে একটা পজিটিভ জায়গা পেতে পারেন। যদিও কুম্ভের সাথে এই বক্তব্যটা খুব বেশি যায় না। বিশেষ করে ধনিষ্ঠা তো কখনোই এটা করতে চাইবে না। আর রইল বাকি হচ্ছে শতভিসা বা পূর্ব ভাদ্রপদ, তাদেরও যা নেচার আমি দেখেছি, অন্তত এই ধরনের অয়েলিং এর স্বভাব খুব তাদের নেই। তো এটা একটা মুশকিল, যে কারণে অনেক ক্ষেত্রে কুম্ভ আমি দেখেছি পিছিয়ে যায়। আচ্ছা, এবার আমি চলে আসি সেলফ প্রফেশন নিয়ে। পঞ্চম ঘরের অধিপতি আপনাদের জন্মছক সাপেক্ষে মার্কারি, অ্যান্ড মার্কারি 11th যাব। দ্যাট ইজ এ গ্রেট কম্বিনেশন আই বিলিভ। এবং নিশ্চিতভাবে এখানে সেলফ প্রফেশনে যারা আছেন, বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে আপনারা আছেন, পজিটিভ দিকে যাবেন। মার্কেটিং হোক, ট্রেড হোক, শেয়ার মার্কেট হোক, বা অ্যালং উইথ দ্যাট কিছু ফ্রিল্যান্সিং হোক, কিছু এডিটিংয়ের কাজ হোক, কিছু এই ধরনের ম্যাটারের সাথে কানেকশন থাকা হোক, আমি বলছি পজিটিভ দিকে যাবে। এবং এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমি মনে করি নেই। কোনো রকম সন্দেহ অন্তত আমার নেই। আমি কোনো সন্দেহ এই বিষয়ে রাখছি না। আই হোপ আপনারাও এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। কারণ এরকম সংযোগই প্র্যাকটিক্যালি নেই। তো এটা একটা ধনাত্মক ভাইবস, এটা একটা পজিটিভ জায়গা আমার মনে হয় নিশ্চিতভাবেই থাকছে। যদি আপনার রাশিটি হয়ে থাকে, কি রাশি হয়ে থাকে? নিশ্চিতভাবেই কুম্ভ রাশি হয়ে থাকে। তবে কুম্ভ রাশির কিছু নতুন সেলফ প্রফেশনে অগ্রগতি মারাত্মক দেখলাম। কিছু নতুন সেলফ প্রফেশনের কানেকশন আসবে, মোর দ্যান ওয়ান প্রফেশনের কানেকশন অনেকের ক্ষেত্রেই তৈরি হবে, এবং এটা যে ধনাত্মক দিকে যাবে সে বিষয়েও কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। এবং একই সাথে বলে দিই, লাভ রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রেও পজিটিভিটি বাড়ছে। অনেকেই আছেন সম্পর্কজনিত অতিরিক্ত উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন, ভাবছেন সম্পর্ক করেই বিপদে পড়েছে, আগে তো আরো ভালো ছিলাম। তো এই ধরনের যে ইনসিডেন্টগুলো, এই ধরনের যে বিষয়বস্তুগুলো নিয়ে অনেককেই ভুগতে হচ্ছে কারেন্টলি। আমি আপনাদের বলে রাখি, এই ধরনের বিষয় থেকে একটা ধনাত্মকতা বা একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম প্রাপ্তির মতো অবকাশ
এই জায়গাগুলোও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং আই উইশ অলসো যে এই ধরনের ম্যাটারে আমাদের একটা পজিটিভিটি, একটা ধনাত্মকতার জায়গা সেটা কিন্তু আসবে এবং নিশ্চিতভাবে আসবে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিজনেস করছে। এবং দেখুন, বিজনেসের ক্ষেত্রটা কয়েকটা দিনের জন্য একটু ডিস্টার্ব হবে। আমি বলছি এখানে কি ডিস্টার্ব হতে পারে, ভুল ইনভেস্ট করবেন কিছুদিনের জন্য। আমি আপনাকে একটাই সাজেশন দেব, কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা দেখছেন, আমার দাদা হন, অনেকে হয়তো আমার থেকে বয়সে অনেক বড়, যাই হোক আমার সম্মানের অনেকে, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, ইনভেস্ট করবেন। আপনি যদি আমাকে ভাই ভাবেন তাহলে শুনুন, ভাইয়ের অনুরোধ যে ইনভেস্ট করা যাবে না। আর যদি আমাকে দাদার চোখে দেখেন সেখানেও আমি সাজেশন দেব যে ডোন্ট ইনভেস্ট, একদমই এই মুহূর্তে ইনভেস্ট করবেন না। কারণ ইনভেস্ট করলে ভুল হওয়ার প্রবাবিলিটিস সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে আমরা ভুল ইনভেস্ট করে ফেলবো। গভর্নমেন্টের সাথে অনেকে কাজ করেন, কিছু কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন, বা কিছু কন্ট্রাক্ট করলেন যে এত বড় একটা প্রজেক্ট কমপ্লিট করব এবং সেই প্রজেক্টটা সমাপন করব। পরবর্তীকালে গিয়ে হলো কি আপনি সেই প্রজেক্টটা কন্টিনিউ করতে গিয়ে একটা ডিস্টার্বের মধ্যে আসলেন এবং সেখানে গিয়ে মনিটারি একটা ম্যাটারের সমস্যা আসলো, বা প্রজেক্ট কমপ্লিট করেছেন ১ বছর হয়ে গেছে, বাট এখনো আপনি আপনার আপনার যে পজিটিভ আর্নিংটা পাওয়ার কথা সেটা পান। এরকম অনেকের সমস্যা আছে, টু বি ভেরি অনেস্ট। তো এই ধরনের ক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেশন দিই যে এই ধরনের একটা পজিটিভিটি, এই ধরনের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু পেতে চলেছেন। যে হ্যাঁ, বাস্তবিকভাবে আসবে, কিন্তু আফটার এ সার্টেন টাইম। ১ম এ ভুল ইনভেস্ট হবে, তারপরে সেটা নিয়ে আপনি রিগ্রেট ফিল করবেন, সেটা নিয়ে আপনার একটা ড্যামেজ হবে, তারপরে আসবে। এবং কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, হ্যাঁ, এটা বলব লোন হয়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। তবে অনেকেরই সমস্যা দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা অনেকের আছে এবং বর্তমানে বুঝতে পারছেন না যে কি করবেন, কিভাবে দাম্পত্য জীবনটাকে সঠিক একটা মার্গে নিয়ে যাবেন, এবং এই ধরনের একটা টেনশন আছে আপনাদের। আমি একটা কথা আপনাদের বলি, পরিষ্কারভাবে বলি যে আপনাদের অ্যাকচুয়ালি দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হলেও সেটা ঠিক হয়ে যাবে। সেটা ১ম দিকে ডিস্টার্বড হবে, অ্যাকচুয়ালি সপ্তমপতির উপরে ডিপেন্ড করবে অনেকটাই, এবং সপ্তমের ভাইবসের উপরে। একে তো সপ্তমে শনির দৃষ্টি থাকছে, সেটা থাকুক, ঠিক আছে। কিন্তু তার উপরেও আমরা দেখছি সপ্তমপতি দ্বাদশস্থ, এই ভাইবসটা ভালো নয়। এবং শুধু দ্বাদশে নয়, শনির ঘরে। আর আপনারা জানেন শনি রবির কম্বিনেশন। কিছু ডিস্টারবেন্স, কিছু ভুল বোঝাবুঝি, কিছু ডমিনেশন, পসেসিভনেস, ওভার পসেসিভনেস এগুলো আসবে, হ্যাঁ, বা কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে অনেক বিষয়কে না আমাদের সামলে নিতে হয়, সামলে চলতে হয়। এগুলো সামলে নিয়ে আমরা চলবো, আর কি করা যাবে বলুন? এরকম যদি পর্যায়ক্রম চলেই আসে, একটাই অপশন, সামলে নিয়ে চলা। আই বিলিভ যে আপনারা এই বিষয়গুলোকে সামলে নিয়ে চলবেন এবং সামলে নিয়ে চলতে পারবেন। আর নতুন বিবাহের যোগাযোগের কথা যদি বলা হয়, আমার মনে হয় নতুন বিবাহের সংযোগ আছে কুম্ভ রাশির ক্ষেত্রে। বেশ কিছু ক্ষেত্রে যোগাযোগ আসবে। তবে একটু দূর থেকে যোগাযোগগুলোর ক্ষেত্রে সচেতন হবেন। কারণ দেখুন, বিবাহ এমন একটা জিনিস না, শুধুমাত্র একদিনের জন্য নয়, বা এটা জব নয় যে চাকরি করলাম, ছেড়ে দিলাম, আরেকটা কোম্পানিতে চলে গেলাম। আর অনেকে এমন কিছু থটসে বিলিভ করেন, যেটা ডেফিনিটলি আমিও পার্সোনালি বিলিভ করি, যে কিছু জিনিস একবারই হয়। তার মধ্যে হয়তো বিবাহ একবারই হওয়া উচিত। আবার অনেক সময় হয় কি বলুন তো, এমন কিছু পরিস্থিতি তৈরি হয় না, সম্ভব হয় না। আমি এমন কিছু জাতিকাকে দেখেছি দাঁত কামড়ে পড়ে থাকে যে, "দাদা আমি সংসারটা করতে চাই। আমাকে অত্যাচারিত হতে হয় মেন্টালি, ফিজিক্যালি নানা রকমভাবে।" কিন্তু তারপরেও না সে দাঁত কামড়ে পড়ে থাকে। এবং যখন আমি তার জন্মছকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তার হয়তো একটা ডিভোর্সের জায়গা আসে, তার হয়তো চোখ দিয়ে জল পড়ছে, সেই জল আমাকেও প্রভাবিত করে। কিন্তু হয় না, ডেস্টিনি বলে একটা বিষয় থাকে। তো এখানে গিয়ে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক ক্ষেত্রে এমন অনেক মেয়ে আছে, এবং শুধু মেয়ে নয়, এমন অনেক ছেলে থাকে, তারা আপাদমস্তক চায় যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, বিবাহিত জীবনটাকে টিকিয়ে রাখতে। কিন্তু হয়ে যায় কিছু সময় ভুল ডিসিশন হয়ে যায়। এবং আপনাদের মধ্যে আমি একটা কমন টেন্ডেন্সি দেখেছি, যে টেন্ডেন্সিটা হচ্ছে অনেকে জ্যোতিষ বিশ্বাস করেন না, ঠিক আছে তাদেরকে আমি সাইডে রাখলাম, দরকার নেই। আবার অনেকে অ্যাস্ট্রোলজির প্রতি অনেক বেশি ভালোবাসা, ভক্তিভাব রাখেন, এবং অ্যাজ এ রেজাল্ট জটক বিচার করেন শুধুমাত্র অষ্টক।
এবং আপনাদের মধ্যে বলতেই শোনা যায়, দাদা 36-এর মধ্যে 32 মিলেছে, তারপরেও আমার কেন এত সমস্যা? আমি বারবার, আমি হয়তো জটক বিচার নিয়ে এত ভিডিও করেছি, আমি বলব না যে অনেকে আমার মতো অত ভিডিও করেননি। বাট হ্যাঁ, জটক বিচার নিয়ে আমি অনেক ভিডিও করেছি। অনেকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে it's not the ultimate things to judge only the অষ্টকূট বিচার। শুধু অষ্টকূট বিচারটা হয়তো আল্টিমেট নয়। 36-এর মধ্যে 32 মিলল, এটাই হয়তো একমাত্র মাপকাঠি নয় আপনার বিবাহিত জীবন কেমন হবে সেটা দেখার। হ্যাঁ, ডেফিনিটলি এটা একটা পয়েন্ট। এটা একটা সার্টেন বিষয় যেটা আমাদেরকে জাজমেন্ট করতে হয়, দরকার রয়েছে। এটারও প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু ইটস নট দ্য আল্টিমেট। আজকে যখন আপনার মাধ্যমিক দিচ্ছে একটা ছেলে বা আপনি দিয়েছিলেন, আপনার কি একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে টোটাল রেজাল্টটা এসেছিল? কখনোই না। আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যে সাবজেক্টগুলো থাকে, বর্তমানে 7 টা সাবজেক্ট। তো প্রত্যেকটার উপর ডিপেন্ড করে আপনার মাধ্যমিকের রেজাল্টটা ক্যালকুলেট হচ্ছে। আর অষ্টকূট হয়তো একটা সাবজেক্টের মতো। তাছাড়া আমাদের দশকূট আছে। আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি, দশবিদ্যা প্রথম আছে, যারা কৃষ্ণমূর্তি বা কেপি প্রসেসটাকে ফলো করেন, গুরুজিকে ফলো করেন। এবং তাছাড়াও আমরা আদার্স বিভিন্ন সিস্টেমে এই ধরনের ম্যাটারগুলোকে লক্ষ্য করতে পেরেছি। তবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, নবাংশ চক্র দেখা। D9 না দেখে বিবাহ করা আমার মতে হয়তো একদম সঠিক নয়, যারা অন্তত অ্যাস্ট্রোলজির উপরে বিশ্বাস রাখে। D9টাকে দেখতে হবে, অষ্টকূট, দশকূট, কেপিডিপি তো দেখতেই হবে, D9টাকেও দেখতে হবে এবং পার্সোনাল হরোস্কোপের অ্যানালাইসিস দরকার। একজনের ডিভোর্স যোগ যদি থেকে থাকে, আরেকজনের হরোস্কোপেও দেখতে হবে, এনি হাউ কোনো রকম ডিভোর্সের যোগ নেই তো। সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনাদের সাথে এটাও শেয়ার করব, যে জটক ম্যাচ করেন, অষ্টকূটটা হয়তো 22-23 ম্যাচ করেছিল, বাকি একটাও ম্যাচ করেনি। একজনের ডিভোর্সের যোগ আছে, ব্যাস বিয়েটা হলো। 2-3 বছর দশা পারমিট করেছিল, বিয়ের সময় তো দশা পারমিট করে বলেই বিয়ে হয়। 2-1 বছর বা 2-3 মাস, 5 মাস, 6 মাস ভালো চললো। তারপরে ডিস্টার্ব শুরু হলো। ডিস্টার্ব চলছে, দুজন দুই বাড়িতে রয়েছে। এবার সিদ্ধান্ত হলো যে ডিভোর্স নেওয়া যায়। ডিভোর্স অ্যাপ্লাই করা হলো। একজনের ডিভোর্সের যোগ আছে, আরেকজনের ডিভোর্সের নেই। যার ডিভোর্সের যোগ আছে সে অ্যাপ্লাই করবে, যার যোগ নেই সে কি করবে? সে কন্টেস্টে যাবে। এই করতে 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 তাদের ডিভোর্সই হয়তো আলটিমেটলি হলো না। 5 বছর, 10 বছর, 15 বছর। আমি গতকাল হচ্ছে সোমবারের দিন রাত্রিবেলায় আমি একজনের সাথে কথা বললাম এবং সে 12 বছর পরে ডিভোর্স ফাইল করেছে এবং তারপরেও আমি তার ডিভোর্সের সংযোগ দেখলাম না। কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। তো এইভাবে আমাদের এই বিষয়গুলোকে জাজমেন্ট করতে হবে। ওভারঅল কুইবের ক্ষেত্রে প্রফেশনাল লাইফ ঠিক আছে, মনিটারি ম্যাটারেও আমরা কিছু গ্রোথ পেতে চলেছি বা গ্রোথের জায়গা থাকবে। আর বাস্তবিক অর্থে বাকি বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম একটু স্মরণে রাখুন। আর প্রচুর পরিমাণে ভালো থাকুন কুম্ভ রাশি জাতক জাতিকারা। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব একটা ভিডিও পৃথকভাবে আনার, যে প্রত্যেকটি রাশির জন্যই যে কি মন্ত্র আমরা জপ করলে কোন কোন বিষয়গুলো আমরা একটু, ইটস নট টোটকা, আমি টোটকা সাথে শেয়ার করব না, আমি এমন কিছু প্রসেস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাদেরকে আরো উজ্জীবিত করবে, আমাদেরকে আরো ভালো রাখবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।